ইটালির ঐক্যন্ত সম্পর্ক আছে। তোমরা জানো ইটালি একটা ইউরোপ দক্ষিণের ছোট্ট রাষ্ট্র। রাষ্ট্রটা ছোট হলেও কিন্তু এর অতীত ঐতিহ্য অপরিচিত। তার কারণ প্রাচীন রোমান সভ্যতার জন্ম এই ইটালিতে হয়েছিল এবং পঞ্চদশ শতকের নবজাগরণের সূত্রপাত করেছিল ইটালিতে। অতএব ইটালি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ইটালির সঙ্গে অবশ্য আমাদের ভারতের ভৌগোলিক দিক থেকে কিছুটা মিল খুঁজে পাওয়া যায় প্রাকৃতিক দিক থেকে। যেমন ধরো আমাদের ভারতবর্ষে উত্তরাদি হিমালয়, ইটালির উত্তর দিকে রয়েছে আলস পর্বত। আমাদের ভারতবর্ষ 3 দিক সমুদ্র বেষ্টিত, যেমন পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আছে আরব সাগর এবং দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর। এই দেশটিরও দেখা যাবে 3 দিক সমুদ্র বেষ্টিত। পূর্ব দিকে আড্রিয়াটিক সাগর, দক্ষিণ দিকে ভূমধ্যসাগর, পশ্চিম দিকে আটলান্টিক ভূমধ্যসাগর। অতএব প্রাকৃতিক দিক থেকে মিল আছে। এই রাষ্ট্রটি একটি রাষ্ট্র ভৌগোলিক সংজ্ঞা মাত্র ছিল। তার কারণ প্রায় ভারতীয় বিপ্লবের আগে প্রায় 300 বছর ধরে এটা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। এদের মধ্যে রাষ্ট্র ঐক্য তো ছিলই না, বরং বড় রাজ্যগুলির মধ্যে পরস্পর বিবাদমান ছিল, সংঘর্ষ প্রায় লেগেই থাকত। নেপোলিয়ান বোনাপার্ট তিনি সমগ্র ইউরোপ জয় করেছিলেন। সেই সূত্রে ইটালি জয় করে সেটা ছোট্ট অপেক্ষিত ছোট 12টি রাষ্ট্রের রাজ্যে রূপান্তরিত করে এবং এদের মধ্যে একটি রাজ্য ছিল পিডমন্ট সার্ডিনিয়া, এটি স্বাধীন ছিল। এবং নেপোলিয়ান যখন দখল করেন ওটাই ইটালি, তখন ইটালিবাসীর মনে একটা ইটালি বহু সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়, তাদের মধ্যে একটা আশা জেগেছিল ইটালি নেপোলিয়ানের পতনের পর তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে, ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে ইটালিকে করেছিল। কিন্তু 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাপূর্বাং নীতি অর্থাৎ ন্যায্য অধিকার নীতি তার দোহাই দিয়ে সমগ্র ইটালিটা একমাত্র সার্ডিনিয়া, পিডমন্ট সার্ডিনিয়া ছাড়া বাকি বিদেশি শাসনের আওতায় নিয়ে আসা হয়। বেশিরভাগ অস্ট্রিয়ার অধীনে নিয়ে আসা। এর ফলে ইটালিবাসী যে স্বপ্ন দেখেছিল যে ইটালিকে স্বাধীন করবে, কিন্তু দেখা গেল যে ভিয়েনা কংগ্রেসের যে বন্দোবস্ত সেই অনুযায়ী ইটালি আবার পরাধীন হয়ে গেল। এর ফলে ইটালিবাসী হতাশ হলেন। সেই সময় ইটালির যুব সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায় এবং কিছু লেখক, ত্রয়া, কান্তে, এই সমস্ত লেখকদের লেখনী এবং ইটালির অধ্যাপক, শিক্ষক, ছাত্রদের তাদের মধ্যে যে জাতীয়তাবাদের ক্রিয়া দেখেছিল সেগুলো আস্তে আস্তে জনগণের মধ্যে ছড়িয়ে দিল। বিভিন্ন লেখক তাদের লেখনীর মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটাল। এই অবস্থা দেখা যাচ্ছে ইটালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। উদ্দেশ্য হচ্ছে ইটালিকে বিদেশি শাসন মুক্ত করে ইটালিকে ঐক্যবদ্ধ করা বা ইটালিকে স্বাধীন করা। এই গুপ্ত সমিতিগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুপ্তি সমিতি হল কার্বোনারি গুপ্ত সমিতি। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের সময় বিভিন্ন গুপ্ত সমিতিগুলি উত্তর ইটালির বিভিন্ন রাজ্যে যে গণ অভ্যুত্থান শুরু করেছিল, বিদেশি শাসকরা সেগুলোকে ধ্বংস করে দেয়, দমন করে দেয়, নিষ্ঠুরভাবে দমন করে দেয়, অমানবিকভাবে দমন করে দেয়। যার ফলে এদের লক্ষ্য ইটালিকে স্বাধীন করা হলেও কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। এই অবস্থায় ইটালিতে এক জননায়কের আবির্ভাব হল। তিনি হলেন জোসেফ মাৎসিনি। তিনি দেশপ্রেমিক ছিলেন এবং ইটালিকে স্বাধীন করা, ইটালিকে ঐক্যবদ্ধ করাই ছিল তার মূল মন্ত্র, মূল লক্ষ্য। তার বিশ্বাস ছিল তিনি ইটালির যুব সম্প্রদায়কে যদি ঐক্যবদ্ধ করতে পারেন তাহলে বিদেশি সাহায্য ছাড়াই তিনি ইটালিকে ঐক্যবদ্ধ করতে পারেন। সেই জন্য তিনি একটি দল গঠন করে ইটালির যুব সম্প্রদায়কে নিয়ে
তিনি একটি দল গঠন করলেন। দলটির নাম হল ইয়াং ইটালি বা নব্য ইটালি। এবং এর আদর্শে যুব সম্প্রদায় উদ্বুদ্ধ হয়ে তারা দলে দলে এই দলে যোগদান করতে শুরু করে। মাসিনির নেতৃত্বে ইয়াং ইটালি দল ইটালির বিভিন্ন রাজ্যে গণান্দোলন শুরু করল, কিন্তু বিদেশি শাসকরা কঠোর হাতে তাদের এই আন্দোলনকে স্তব্ধ করে। অর্থাৎ মাসিনি যদিও তার তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারলেন না, কিন্তু তার যে মন্ত্র, তার যে আদর্শ গোটা ইতালির মানুষ গ্রহণ করল, তার আদর্শ উদ্বুদ্ধ হল ইতালির যুব সম্প্রদায়। এটাই ছিল তার সবচেয়ে সার্থকতা। এরপর দেখা যাচ্ছে আর একজন জননেতার আবির্ভাব হল, তিনি হলেন কাউন্ট কাবু। সার্ডিনিয়া পয়েন্ট, যেটা স্বাধীন রাজ্য ছিল ইতালি, তার রাজা ছিলেন ভিক্টর ইমানুয়েল। তিনি এই মন্ত্রিসভায় যোগদান করেন 1850 খ্রিস্টাব্দে এবং 1852 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী পদে তিনি নিযুক্ত হন। তিনি ছিলেন খুব কৌশলী এবং খুব বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। তিনি চিন্তা করলেন যে ইটালিকে স্বাধীন করতে গেলে ইটালির যা শক্তি তা দিয়ে কখনোই স্বাধীন করা যাবে না। তাহলে কি দরকার না বিদেশি শক্তির সাহায্য। বিদেশি শক্তির সাহায্য ছাড়া ইটালিকে স্বাধীন করা যাবে না। তিনি গণতন্ত্র বিরোধী ছিলেন, তিনি ছিলেন সম্পূর্ণভাবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষে তিনি ছিলেন। সেই জন্যই তিনি সার্ডিনিয়া পয়েন্টকে তার বিভিন্ন দিক থেকে উন্নয়ন করে একটা আদর্শ রাজ্যে রূপান্তরিত করলেন এবং তিনি তার বিভিন্ন লেখনীর মাধ্যমে ইউরোপের জনগণের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করলেন। ঠিক সেই সময় দেখা যাচ্ছে ইতালি ইউরোপে একটি যুদ্ধ শুরু হল 1854 খ্রিস্টাব্দে। যুদ্ধটির নাম হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। এই যুদ্ধে একদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, অপরদিকে ছিল রাশিয়া। একটি ধর্মস্থানের কর্তৃত্বকে কেন্দ্র করে এই লড়াই শুরু হয়েছে। কাউন্ট কাবু বিচক্ষণতার সঙ্গে তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের পক্ষে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে যোগদান করেন এবং এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়, অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স জয়ী হয় এবং যার ফলে তিনি ফ্রান্সের এবং ইংল্যান্ডের সম্মতি আদায় করেন। একটা সন্ধি হল তৃতীয় নেপোলিয়নের সঙ্গে ভিলামাঙ্কার সন্ধি এবং সন্ধি শর্ত অনুযায়ী তারা কিছু উত্তর ইতালির রাজ্য দখল করলো এবং কিছু সামান্য অংশ ফ্রান্সকে দান করল এবং পরবর্তীকালে তার নেতৃত্বে উত্তর ইতালির বেশ কিছু অংশ অস্ট্রিয়া পরাজিত হওয়ার সুবাদে ইতালির সঙ্গে সার্ডিনিয়া যুক্ত হয়ে যায় এবং উনি মারা যাবার পর আর একজন নেতার আবির্ভাব হয়, তিনি হচ্ছেন গ্যারিবাল্ডি। তার একটি বাহিনী ছিল, লাল পট্টা বাহিনী। সেই বাহিনীকে নিয়ে তিনি সিসিলি, নেপলস এইসব দেশগুলোকে এই রাজ্যগুলো জয় করলেন। করে তিনি ভিক্টর ইমানুয়েলের হাতে রাজ্যগুলি তুলে দিলেন। এর ফলে 1870 খ্রিস্টাব্দের মধ্যে এই তিনজন বিখ্যাত নেতার অবদানে, তাদের নেতৃত্বে, তাদের প্রচেষ্টায় একটি ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্র হিসাবে ইতালি অতএব ইতালির ঐক্য আন্দোলনে ম্যাক্সিনি, কাউন্ট কাবু, গ্যারিবাল্ডি এবং তার সঙ্গে ভিক্টর ইমানুয়েলের অবদান ছিল যথেষ্ট। এই প্রশ্নটা কিন্তু করবে। এরপর আরেকটা প্রশ্ন আমি আলোচনা করছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলন। জার্মানি একটি ইউরোপে একটি বিশেষ গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তোমরা জানো ইতিপূর্বে পৃথিবীতে যে দুটি মহাযুদ্ধ ঘটে গেছে, একটা 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ আর একটা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুটো বিশ্বযুদ্ধের মূল দেশ হচ্ছে জার্মানি।
প্রথম বিশ্বযুদ্ধ একদিকে জার্মানি ছিল, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা যাচ্ছে একদিকে ইটালি, জার্মানি, ইটালি, মধ্যযুগীয় জার্মানি, তার সঙ্গে ইটালি এবং জাপান ছিল, রোম, বার্লিন, টোকিও অ্যাক্সিস করা। অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পরে আমেরিকা। অতএব এই জার্মানি হচ্ছে খুবই আত্মমর্যাদা সম্পন্ন জাতি এবং বিশেষ গুরুত্বপূর্ণ জাতি। তবে বর্তমান যে জার্মানির অবস্থা বা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থাটা কিন্তু আগে ছিল। এই রাজ্যটা, এই দেশটি আর কি, এই যে জার্মানি দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র 300 রাজ্যে বিভক্ত ছিল এবং পরস্পরের মধ্যে বিরোধ দেখে থাকতো, ঐক্যের কোনো ঐক্যই ছিল না। নেপোলিয়ান যখন এটা জয় করলেন, ওটা ইউরোপের জয় করার সুবাদে ওটা জার্মানিকে জয় করলেন, করে তিনি 300টার বদলে 39টা রাজ্যে রূপান্তরিত করলেন এবং করে সেখানে ফ্রান্সের শাসন করতে থাকলেন। এই যে 39টি রাষ্ট্র গঠন করা হলো, এর ফলে জার্মানির যুব সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়, অধ্যাপক, তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখলো যে আমরা স্বাধীনতার আলো দেখতে পেয়েছি, অতএব স্বাধীনতা আমরা হবো, স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের মধ্যে গ্রহণ করব। কিন্তু ভিয়েনা ব্যবস্থা 1829 চতুর্মার করে, অর্থাৎ এই ব্যবস্থার ফলে জার্মানি আবার পরাধীন হয়ে গেল। বেশিরভাগ অস্ট্রিয়ার অধীনে চলে গেল, আর দক্ষিণ জার্মানি ফ্রান্সের অধীনে চলে গেল, অর্থাৎ বিদেশ ডেনমার্কের অধীনে চলে গেল। এর ফলে জার্মানিবাসীর মধ্যে, জার্মানিবাসী যে স্বপ্ন দেখেছিলেন যে স্বাধীন একটা জার্মানি, ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করবে, সেই স্বপ্ন ব্যর্থ হয়ে গেল। তবু সেই সময় জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য যে দুটি ঘটনা দায়ী ছিল, তার মধ্যে একটা প্যান জার্মানিজম বা সর্বজার্মানবাদ, আর একটা হচ্ছে জোরভেরাই বলে একটি শুল্ক সংঘ। প্যান জার্মানিজম বা সর্বজার্মানবাদ মানে হচ্ছে যার সমস্ত জার্মান জাতি মানে এক জাতি, একটি ঐক্যবদ্ধ জাতি। জার্মান বিশ্ববিদ্যালয়ে, জেনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র, শিক্ষক, তারা তাদের মধ্যে যে স্বাধীনতা আকাঙ্ক্ষা দেখেছিল, তারা কিন্তু আস্তে আস্তে সেটা গোটা জার্মানবাসীর মধ্যে ছড়িয়ে দিলেন। খ্রিস্টি, হেগেল, স্পেইন, এইসব বিখ্যাত ঐতিহাসিক লেখক তাদের লেখনির মাধ্যমে জার্মান জাতির মধ্যে ঐক্যবোধের মাত্রা বাড়িয়ে দিলেন, তাদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা গড়ে তুললেন তার লেখনির মাধ্যমে, জাতির ঐক্যবোধকে ঠেলে দিলেন। এবং আরেকটি হচ্ছে জোরভেরাই, একটি শুল্ক সংঘ। আগে জার্মানির বিভিন্ন রাজ্যে বিভিন্ন শুল্ক নীতি ছিল, কোনো সাম্য ছিল না। 1819 খ্রিস্টাব্দে ম্যাজিন, অর্থনীতির ম্যাজিন, তিনি একটি শুল্ক সংঘ গঠন করলেন, যার নাম জোরভেরাই। এর অর্থ হচ্ছে জার্মান জাতিগুলি জার্মানির বিভিন্ন রাজ্যের মধ্যে বিনা শুল্কে অথবা সামান্য শুল্কে তারা ব্যবসা বাণিজ্য করবে। এর ফলে ব্যবসায় অনেক উন্নত হবে, ব্যবসায় লাভ হবে এবং তার সঙ্গে যেটা হবে, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে রাজনৈতিক একটা উন্নয়ন ঘটবে। অর্থাৎ বিভিন্ন জার্মান জাতির মধ্যে যোগাযোগ, এই যোগাযোগের মাধ্যমে জার্মান জাতির মধ্যে ঐক্যবোধ গড়ে উঠবে। এটা এর ফলে এই শুল্ক সংঘের ফলে জার্মান জাতির মধ্যে যে জাতীয়বাদী ঐক্য, জাতীয়বাদী আকাঙ্ক্ষা বা স্পৃহাটা অনেক বেড়ে গেল। এছাড়া একটাই হল ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। ফ্রাঙ্কফুর্ট জার্মানি একটি শহর। সেই শহরে জার্মানির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা মিলিত হয়ে 1848 খ্রিস্টাব্দে তেরো বিপ্লব করে সেখানে মিলিত হয়ে জার্মান জাতির জন্য একটি সংবিধান তৈরি করার একটা প্রস্তাব গ্রহণ করেছে। যদিও কার্যকরী হয়নি, কিন্তু এই যে বিভিন্ন জার্মান জাতির প্রতিনিধিরা একত্রিত হয়েছিল জার্মান জাতির জন্য স্বাধীন সংবিধান তৈরি করবে, এটাও কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষাকে অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু জার্মান জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন, তিনি হচ্ছেন অটো ফিন বিসমার্ক। তিনি ছিলেন গণতন্ত্র বিরোধী।
তিনি প্রাশিয়া যে স্বাধীন রাজ্যটি ছিল সে রাজ্যের প্রধানমন্ত্রী হলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে জার্মানি প্রাশিয়া রাজ্যটিকে আদর্শ রাজ্যে রূপান্তরিত করলেন। অসামরিক উন্নয়ন করালেন, শিক্ষার উন্নয়ন করালেন, রাস্তাঘাটের উন্নয়ন করালেন, কৃষিক্ষেত্রে উন্নয়ন করে একটি আদর্শ রাজ্যে রূপান্তরিত করলেন এবং তিনি পুরোপুরি গণতন্ত্র বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যুদ্ধ ছাড়া জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে, তাই তার নীতি আয়রন অ্যান্ড ব্লাড, লৌহ রক্ত নীতি, এই নীতির নাম। কারণ যুদ্ধ ছাড়া জার্মানিকে ঐক্যবদ্ধ করা কখনই যাবে। সেই জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, জার্মানিকে প্রাশিয়াকে একটি শক্তিশালী রাজ্যে রূপান্তরিত করলেন এবং শক্তিশালী রাজ্যে রূপান্তর করলেন না, কূট কৌশলের মাধ্যমে ইউরোপের বিভিন্ন শক্তিকে নিজের পক্ষে এনে যার বিরুদ্ধে যুদ্ধ করতেন তাকে একঘরে করতেন। যেমন প্রথম ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করে 1864 সালে। স্লেজুইগ হলস্টিন দুটি জার্মান অধ্যুষিত অঞ্চল, কিন্তু এটা দখলে ছিল ডেনমার্ক। বিসমার্কের লোভ দেখি বিসমার্কের সঙ্গে নিয়ে অস্ট্রিয়াকে সঙ্গে লোভ দেখিয়ে অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে বিসমার্ক ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ডেনমার্ক পরাজিত হলো। অস্ট্রিনের চুক্তি অনুসারে ওই দুটি রাজ্য, ওই দুটি অঞ্চল স্লেজুইগ হলস্টেইন এই দুটি জার্মানি দখলে চলে এলো। এবার কূট কৌশলী বিসমার্ক জানতেন এই যে দুটি অঞ্চল হলস্টেইন এবং স্লেজুইগ, এই দুটি ভাগাভাগির প্রশ্নে একটি লড়াই দরকার। কারণ লড়াই তিনি চাইতেন, যুদ্ধ তিনি চাইতেন অস্ট্রিয়ার সঙ্গে। তিনি বলতেন এ ওয়ার উইথ অস্ট্রিয়া লে দ্য গ্রেট লজিক অফ হিস্ট্রি, তিনি বলতেন। অতএব বিসমার্ক জানতেন যে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ থাকার অস্ট্রিয়ার বিশাল অংশ উত্তর জার্মানির বেশি অধিকাংশ অংশ দখল করে গেছিলেন। অতএব যুদ্ধ অবশ্যম্ভাবী। সেই জন্য তিনি যুদ্ধ শুরু করার আগে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোকে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলোকে, যেমন ইংল্যান্ডকে, ফ্রান্সকে, রাশিয়াকে, এই দেশগুলোকে এবং ইটালিকেও তার পক্ষে নিয়ে নেন বিভিন্ন চুক্তির মাধ্যমে। এবং যুদ্ধ শুরু হল 1864। এই যুদ্ধটির নাম হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ। এই যুদ্ধে সম্পূর্ণ পরাজিত হয় অস্ট্রিয়া, সম্পূর্ণভাবে পরাজিত হয়, যার ফলে গোটা উত্তর জার্মানি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। অত উত্তর ইটালি স্বাধীন হয়ে গেল। দক্ষিণ ইটালি, এই দক্ষিণ জার্মানি, উত্তর জার্মানি স্বাধীন হয়ে গেল রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি, যেখানে প্রভাব ছিল কাদের না ফ্রান্সের। অতএব ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করতে হবে, সরাসরি যুদ্ধ করতে পারতেন না। সেই জন্য কূট কৌশলের পন্থা অবলম্বন করলেন। তিনি অন্যান্য রাষ্ট্রগুলি নিজের দখলে নিয়ে, আমি অস্ট্রিয়াকেও নিজের দখলে নিয়ে নিজের প্রভাবে নিয়ে এলেন, ইংল্যান্ডকে নিয়ে এলেন, রাশিয়াকে নিয়ে এলেন, ইটালিকে নিয়ে এলেন। নিয়ে আসার পর তিনি একটা যুদ্ধের প্রস্তুতি চাইলেন, যুদ্ধের প্রস্তুতি নিলেন। তিনি চাইতেন যে এই যুদ্ধ শুরু হবে, আগে যুদ্ধ শুরু করবে যে ফ্রান্স, আগে জার্মানি যুদ্ধ শুরু করবে না, রাশিয়া যুদ্ধ শুরু করবে। তার কারণটা কি? কারণটা দক্ষিণ ইটালিতে ক্যাথলিক সম্প্রদায়, ফ্রান্স ক্যাথলিক রাষ্ট্র। অতএব আগে যুদ্ধ শুরু করলে ধর্মীয় কারণে হতো দক্ষিণ জার্মানি রাশিয়াকে সমর্থন করতে নাও। ঠিক সেই সময় দেখা যাচ্ছে স্পেনের সিংহাসনকে কেন্দ্র করে, থেকে সিংহাসন নয় তাকে কেন্দ্র করে একটা গন্ডগোল সূত্র, একটা বিতর্কের সূত্রপাত হল, একটা সমস্যা দেখা দিল। রাশিয়া রাজবংশের একজন লিওপোল্ড তাকে সিংহাসনে বসানোর প্রস্তুতি নিল, তাকে প্রস্তুতি নিল প্রায় বাকি, কিন্তু ফ্রান্সের আপত্তি ছিল। সেই জন্য লিওপোল্ড তাদের রাশিয়ার স্পেনের সিংহাসনে বসতে না পারে, সেই জন্য তৃতীয় নেপোলিয়ন এক যুদ্ধ
পাঠালেন, লিওপোল্ডকে দূত পাঠালেন কোথায় না, উনি বিশ্রাম করছিলেন, উনি যেখানে বিশ্রাম করছিলেন সেখানে তিনি দূত পাঠালেন এবং এই দূত পাঠিয়ে তিনি বলতে চাইলেন যে রাশিয়া বেড়া যেন লিওপোল্ডকে সমর্থন না করে এবং স্পেনের সিংহাসনে না বসে। এবং সেই সময় দেখা যাচ্ছে স্পেনের সিংহাসনে বসাবার জন্য স্পেনবাসী লিওপোল্ডকে চাইছিলেন, কিন্তু যিনি দূত, ফ্রান্সের দূত, এই ফ্রান্সের দূত তিনি প্রস্তাব রাখেন উইলিয়ামের কাছে, অর্থাৎ পার্সিয়া রাজা উইলিয়ামের কাছে। এই উইলিয়ামকে প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে তিনি সেটাকে বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে আমি কোনো কথা দিতে পারছি না। তখন তার যোগে এন্স টেলিগ্রাম বলা হচ্ছে, তার যোগে তিনি তার ফরাসি দূতের যে আলোচনার বিষয়বস্তু জানিয়ে দিলেন 1870 সালে। এবং কূটকৌশলী বিসমার্ক এমনভাবে পরের দিন সেই টেলিগ্রামের কিছু অংশ কেটে কুটে এমনভাবে প্রচার করলেন খবরের কাগজে, যেখানে প্রমাণিত হলো তৃতীয় নেপোলিয়ান, রাশিয়ার প্রথম উইলিয়াম, তিনি ফরাসি দূতকে আহ্বান করে দাঁড়িয়ে। এর ফলে যখন খবরের কাগজে ফরাসি ভাষী জানতে পারলো তাদের দূতকে আহ্বান করা হয়েছে, তখন ফরাসি ভাষী অত্যন্ত উত্তেজিত হয়ে তৃতীয় নেপোলিয়ন চাপ সৃষ্টি করলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যদিও যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না তৃতীয় নেপোলিয়ন, তো জনমতের চাপে বাধ্য হয়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং এই যুদ্ধে রাশিয়া সম্পূর্ণভাবে পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ জার্মানি, দক্ষিণাংশ রাশিয়ার সঙ্গে যুক্ত হলো। যুক্ত হয়ে 1871 খ্রিস্টাব্দে বিসমার্কের নেতৃত্বে গোটা জার্মান জাতি একটি ঐক্যবদ্ধ স্বাধীন জাতি হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করলো। এবং বিসমার্ক প্রায় 1890 বছর জিতেছিলেন এবং যতদিন পেয়েছিলেন ফ্রান্সকে এক করে রেখেছিলেন, ফ্রান্স কোনো যুদ্ধ শক্তি দিতে পারে। এবং তিনি যে গ্রহণ করেছিলেন বিসমার্ক, তিনি বলতেন জার্মানি যে স্যাটিয়েটেড কান্ট্রি, অতএব যুদ্ধে যার দরকার নেই, পরিতৃপ্ত হয়ে, কারণ জানতেন যুদ্ধ হলে আবার ফ্রান্স হতো, এই জার্মানি হতো পরাজিত হতে পারে। সেই জন্য তিনি যতদিন পেয়েছেন কৌশলে তিনি তার নেতৃত্বে অবিচল ছিলেন এবং জার্মানি আস্তে আস্তে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্রে